মাধবী বাড়ি ফিরে দেখে তার দরজার সামনে এক অচেনা নারী দাঁড়িয়ে। নারীটির চোখে মুখে অপেক্ষার সাথে বিরক্তিও স্পষ্ট। মাধবী এগিয়ে যেয়ে জিজ্ঞেস করল, আপনি কারো অপেক্ষা করছেন? আমি মাধবী ম্যামের অপেক্ষা করছি। কিন্তু আপনি কে? আমি মাধবী। ও সরি ম্যাম, আমি আগে কখনো না দেখায় চিনতে পারিনি। আমি আয়েশার মা কল্যাণী। আপনার সাথে কিছু কথা ছিল। অ্যাকচুয়ালি কথা নয়, রিকোয়েস্ট ছিল। কিছুটা আমতা আমতা করে বলে কল্যাণী, ও আসেন, ঘরে আসেন, ভিতরে যেয়ে কথা বলি। দরজা খুলে ভিতরে দুই যুবতী। মাধবী বাজারের ব্যাগটা সিঙ্কের উপর রেখে 2 বোতল পানি এনে কল্যাণীর সম্মুখে রাখে। তার মুখে হাসি লেগে আছে। কিছু মনে করবেন, নতুন ঘর সংসার তো, আর কিছু নেই ঘরে। না না, কি মনে করব? আমি কি বাড়িতে না খেয়ে থাকি নাকি? আমার স্বামী আলহামদুলিল্লাহ ভালো কামাই করে। আমি আমার ছেলে শুদ্ধ পেট ভরে খেতে পারি। কল্যাণী শেষ বাক্যটি উচ্চারণ করল আর চোখে, মাধবীর দিকে তাকিয়ে। মাধবী বুঝতে পারল না কথাটা কটাক্ষ করে বলল এই নারী নাকি এমনিতেই। তবুও কথা বাড়ালো না সেদিকে আর। কি যেন বলবেন বলছিলেন তখন? বলুন। আমার আয়েশকে তো চিনেনি। ছেলেটা দিন দিন গণিতে দুর্বল হয়ে পড়ছে। কিন্তু আমি তো কোনো বাচ্চাকে প্রাইভেট পড়াই না, মানে আগে কখনো পড়াইনি। আগে পড়াননি তো কি হয়েছে, এখন পড়াবেন। প্রতি মাসে 5,000 টাকা দিব, বিনিময়ে শুধু বাংলা, ইংরেজি আর গণিতটা। টাকার প্রলোভনে চকচক করে উঠল মাধবীর চোখ জোড়া। নিজের আদর্শ নীতি সব যেন ধসে পড়তে শুরু করলো মস্তিষ্ক থেকে অর্থের মায়ায়। অর্থ যে খুব প্রয়োজন এই মা সন্তানের সংসারে। আচ্ছা পড়াবো আমি, কিন্তু এই সময়তে আমার বাচ্চাগুলো তাদের নিয়ে আসবেন। আমিও তো মা, আপনার বাচ্চা আমার বাচ্চার মতোই। তবে ম্যাম, আপনাকে আজ বিকাল থেকেই পড়ানো শুরু করতে হবে। আমার বাসা পাশের বিল্ডিংয়ের 3 তলায় বাঁ পাশে। জি ঠিক আছে, আমি মাগরিবের নামাজ পড়ে আসব। আচ্ছা তাহলে আমি আজ আসি মাধবী ম্যাম, বিকেলে আপনি এসে পড়াবেন কিন্তু। আর কোনো কথা হয় না কল্যাণী ও মাধবীর মাঝে। কল্যাণী বিদায় হতেই মাধবী যেন হাঁপ ছেড়ে বাঁচে। মনে মনে আল্লাহকে শুকরিয়া জানিয়ে বলে, আল্লাহ, সারা দুনিয়া হাত ছেড়ে দিলেও তুমি তোমার বান্দাকে একা ছাড়ো না। তুমি আমার আধার দিনে এক ফলে আলোর দেখা পাইয়ে দিলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ পড়ে বাচ্চাদের তৈরি করে আয়েশদের বাসায় যায়। বেল বাজালে লতা বেগম দরজা খুলে দেন। বুড়ো কুচকে বলেন, তুমি এখানে? আমি ডাকিয়েছি আম্মা, উনি আজ থেকে আমাদের আয়েশকে পড়াবেন। ম্লান মুখে ও বলে চলে গেলেন লতা বেগম। মাধবী ভিতরে প্রবেশ করে মিহিরিমা ও মাহিরকে নিয়ে ডাইনিং টেবিলে বসে কল্যাণীর সাথে কুশল বিনিময় শেষে আয়েশকে পড়াতে শুরু করে। মিহিরিমা ও মাহিরের সামনেও ইংরেজি কবিতার বই দিয়ে পড়তে বসিয়ে দেয়। এর মধ্যেই বেল বেজে ওঠে আবার। মাধবী খেয়াল করে কল্যাণী সোফায় বসে থাকার পরও খুলছে না। অনবরত বেলের শব্দে লতা বেগমই নিজের ঘর থেকে বের হয়ে দরজা খুলেন। জয় প্রবেশ করে, যুবকের ক্লান্তি গোটা দেহে। সিঙ্গেল সোফাটিতে গা এলিয়ে দিয়ে স্ত্রীর উদ্দেশ্যে আবেদন করে, 1 গ্লাস পানি এনে দাও তো কল্যাণী, আর কড়া করে চা বানাও। আমি চাকর নাকি এ বাড়ির এসব করব? তুমি তো জানোই আজ আমি কত অসুস্থ বোধ করছি। তারপরও আমাকেই বলছো? কত মানুষ খালি বসে আছে, তাদের চোখে পড়ে না? লতা বেগম ভালোই বুঝতে পারলেন পুত্রবধূর ইঙ্গিতটা যে তার দিকেই। তিনি ছেলের ম্লান মুখের দিকে একবার তাকিয়ে রান্নাঘরে চলে যান। মা তো তিনি, সন্তান মাকে ফেলে দিতে পারলেও মা সন্তানকে ফেলতে পারেন না। জয়কে পানি এনে দিয়ে আবার চা বানাতে চলে গেলেন লতা বেগম। একটু বাদে ট্রে করে 4 কাপ চা নিয়ে এলেন। প্রথমেই রেখে আসলেন ডাইনিং টেবিলে মাধবীর জন্য। মেহমানকে আগে না দিলে বিষয়টা নিয়ে খুঁতখুঁত লাগতো তার। এরপর জয়কে দেন, কিন্তু কল্যাণীকে দিতে যেতেই পা পিছলে পড়ে যান। মুক্ত হয়ে চা ভর্তি কাপ শুদ্ধ ট্রেটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চায়ের কয়েক ছিটে কল্যাণীর পায়েও পড়ে। একেবারে গায়ে না লাগার মতোই অবস্থা, তবুও কল্যাণী আর্তনাদ করে ওঠে নাটকীয়ভাবে। লতা বেগমও মাটিতে বসে কোকাচ্ছেন, পায়ে অতিমাত্রায় ব্যথা পাওয়ায় উঠতেও পারছেন না তিনি।
জয় উঠে দাঁড়ায় সোফা থেকে। তিনি ভাবলেন তাকে ধরবে হয়তো, কিন্তু না, তাকে আবারও আশাহত করে আঘাতপ্রাপ্ত মাকে রাখে জয়ের স্ত্রীকে ধরে। মা, একটু দেখে শুনে কাজ করবে তো, দিতে তো মেয়েটার পা পুড়িয়ে। হো, এত বলদ কেন তুমি? দেখতে পাচ্ছ না তোমার মা এ কাজ ইচ্ছে করে করেছে? উনি শোধ নিচ্ছেন। আমি যে চা বানালাম না এজন্য। বদ। হুঙ্কার দিয়ে কথাগুলো বলতে বলতে মাধবীর দিকে চোখ পড়ে তার। হুঁশ আসে। ভুলেই বসেছিল মাধবী এখানে। 2 মুহূর্ত নিয়ে কণ্ঠ চেহারাকে কাঁদো কাঁদো করে শুধায়, আমি তো তোমার মাকে নিজের জন্মদাত্রী মায়ের মতোই দেখি। আর তোমার মা রোজ তো আমিই চা বানাই। আজ একদিন বানাতে বললাম বলে এমন কাজ করলো। বড় বড় পা ফেলে ঘরে চলে যায় সে। বউয়ের ক্রন্দনরত চেহারা দেখে মন সম্পূর্ণরূপে গলে যায় জয়ের। বউর কাছে যেতে যেতে মাকে ধিক্কার জানাতে আর ভুল করে না সে। ছি মা, তুমি এমন করলে আমার বিশ্বাসই হচ্ছে না। লতা বেগম অতি বেদনায় যেন কাতরের সাথে স্তব্ধ হয়ে উঠলেন। চোখ জোড়ায় মেঘ জমে গেছে তার। বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে। কারো সামনে কাঁদতে তার লজ্জা, তবুও ওঠার উপায় কই, পাই নাড়াতে পারছেন না। মাধবীর খুব করে মন চাচ্ছে লতা বেগমকে যে উঠাতে, কিন্তু লতা বেগম বা কল্যাণী আবার কি মনে করে বসে তা ভেবেই আগাচ্ছেন না। তার যে এই টিউশনিটার খুব প্রয়োজন। এমন মুহূর্তে আয়াস বইপত্র ফেলেই দাদির কাছে দৌড়ে যায়। ছোট্ট গায়ে দাদির বার্ধক্যের ভারে নুয়ে পড়া দেহ ওঠাতে বেশ কষ্টবোধ করছিল, কিন্তু সাহায্যের হাত এগিয়ে দৌড়ে যায় মিহিরিমা ও মাহের। 3 ছোট্ট শিশুরা মিলে লতা বেগমকে তার বিছানায় রেখে আসে। মাধবীর মুখশ্রীতিতে প্রফুল্লতা ফুটে ওঠে। আনমনেই বিড়বিড়ায়, এই ছোট ছোট অবুঝ শিশুদের মতোই যদি আমাদের মন পবিত্র হতো। আজ শুক্রবার, মাধবীর ভালো কিছু রান্না করারই ইচ্ছে, তাই সকালবেলায় বাচ্চাদের গোসল করিয়ে ভালো কাপড় পরিয়ে বেরিয়ে পড়ে বাজার করতে। আজ মুরগির মাংস ভুনা আর পোলাও রান্না করার ইচ্ছা তার। বাজার থেকে রান্নার বাজারের পাশাপাশি কিছু নিত্য প্রয়োজনীয় থালা বাসনও কিনে সে। বাড়িতে এসে মিহিরিমা ও মায়েরকে ফোনে কার্টুন ছেড়ে দিয়ে রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়ে সে। ক্রিং ক্রিং শব্দে কলিং বেল বেজে ওঠে। ওড়না মাথায় দিতে দিতে এগিয়ে যায় সে। দরজা খুলে দিতেই ভিতরে প্রবেশ করে সোফায় বসে কল্যাণী। তার হাতে একটা পুরনো আইসক্রিমের বাটি। কি করছিলেন আপা? এই রান্না করছিলাম আপু। আপনি রান্না করবেন না? একটু বিব্রত ভাব দেখা দিল কল্যাণীর মাঝে। এই কারণটা মাধবী বুঝল না। নিজেকে সামলে কল্যাণী মুখ খুলল। অনায়াসে একডাহা মিথ্যে উচ্চারণ করে ফেলল সে। আরে আমার যে জ্বালা তা তো আপনি জানেন না। সেই সকাল 6টায় উঠে সকালের নাস্তা দুপুরের খাবার তৈরি করতে হয়, না হলে শাশুড়ি কাল কি হলো দেখলেনই তো। এমনিই অত্যাচার করে আমাকে। বুঝেছি। তা আন্টি এখন কেমন আছে? কাল দেখে লাগছিল তার পায়ে ভীষণ লেগেছে। আরে সব ঢং ম্যাডাম ছেলেকে পটানোর আর আপনাকে দেখানোর জন্য। আপনি চলে যেতেই কেমন ড্যাংডং করে সারা ঘরময় পায়চারি করলো। এই শাশুড়িদের কাজ কারবার বোঝেন না? আপনিও তো একসময় স্বামী সংসার করেছেন। ফোঁস করে এক নিঃশ্বাস ফেলল মাধবী। তার শাশুড়ির দিয়ে আঘাতগুলো গণতে বসলে বয়স শেষ হয়ে যাবে, তবুও গোনা শেষ হবে না। আক্রোশে ফেটে পড়ে বলল, সব শাশুড়িগুলোই এরকম, বউদের কষ্ট দিয়েই যেন তৃপ্তি পায়। এরা যেমন করে এদের সাথেও তেমনই করা উচিত। কল্যাণী বেশ খুশি হলেও মাধবী তার কথা বেশ বিশ্বাস করায়। আরও ইনিয়ে বিনিয়ে নানা মিথ্যা অভিযোগ দিল ও দোষ বলল লতা বেগমের। মাধবীর কানকে লতা বেগমের বিরুদ্ধে বিষপূর্ণ করেই মাধবী ফ্ল্যাট ছাড়ে সে বেরিয়ে যেতেই মাধবী ভাবে, আমার প্রথম ভাবনাই ঠিক ছিল। এই মহিলাও রত্নারায়ণের মতন। ভাগ্যাস কল্যাণীয়াপুর জামাইটা সায়ামের মতন নয়, কত ভালো, একদম আদর্শ স্বামী। আসরের আজানের পর বাচ্চাদের নিয়ে মাঠে এসেছে মাধবী, যাতে তারা খেলতে পারে। আয়াসও তখন খেলছে নিজ বন্ধুদের সাথে। আয়াসকে দেখে ছুটে সেদিকে যায় মিহিরিমা ও মাহির। লতা বেগম মাঠের সাইডে পরিত্যক্ত একটা বেঞ্চির উপর বসে চোখে মোটা ফ্রেমের চশমা এঁটে সোয়েটার বুনছেন। মাধবী আর দাঁড়িয়ে থাকতে না পেরে তার পাশে গিয়েই বসল। লতা বেগম কাজ করতে করতে বললেন, তোমার ছেলেকে বেশি বেশি আনার এনে খাওয়াবে। রক্তশূন্যতা তার। সরি, মানে আপনি কিভাবে? চুলগুলো এমনিই পাকেনি, যত অভিজ্ঞতা এসেছে ততই পেকেছে। সেই
অভিজ্ঞতা থেকেই বলছি। মাধবী জবাব দিল না। লতা বেগম পুনরায় মুখ খুললেন। তোমাদের বিল্ডিংয়ের 2 তলায় 4 জন ব্যাচেলার ভাড়া এসেছে, সাবধানে থাকবে। রাত বেরাতে দরজায় কেউ নক করলে বা বেল বাজালেও দরজা খুলবে না। নারীর জীবনের জন্য পুরুষের থাকা আবশ্যক নয়, তবে আমাদের সমাজে বসবাসকৃত কিছু জানোয়ারের চোখে বাবা, ভাই, স্বামীর ছায়া বঞ্চিতা নারী সরকারি সম্পত্তির মতন লাগে। আর বুঝি না বাপু, তোমাদের জেনারেশনের কাজকর্ম, কিছুর থেকে কিছু হলেই তালাক দিয়ে দাও। অ্যাডজাস্টমেন্ট নামের তো কিছু আছে। করেছি তো আমি অ্যাডজাস্ট, বাপ মা তুলে গালাগালির সাথে অ্যাডজাস্ট করেছি। সারাদিন গাধার মতো খাটার পর দিন শেষে সারাদিন করাটা কি? প্রশ্নের সাথে অ্যাডজাস্ট। দুনিয়ার সব অনিষ্টের দায়ভার আমার মাথায় দেওয়ার সাথে অ্যাডজাস্ট। শুধু একটা জিনিসের সাথে অ্যাডজাস্ট করতে পারিনি, তা হলো স্বামীর ভাগ দেওয়া। এজন্যই স্বামী হারা আমি। আপনারা শাশুড়িরা তো এটাই চান। ম্লান হেসে কথাটা বলে সাথে সাথে সেখান থেকে উঠে হন হন করে বাচ্চাদের নিয়ে মাঠ ছেড়ে চলে যায়। লতা বেগম গোল গোল চোখে যুবতীর যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। তবে কি এত অভিজ্ঞতা? শিক্ষা নিয়ে মানুষ বিচারে ভুল করলেন লতা বেগম? মাধবী বাচ্চাদের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আনমনেই জানালার পাশে বসে সে। ভেবে উঠে অতীতের কথা, সায়ামের কথা, প্রাক্তন সংসারের কথা। সায়ামের সাথে ঠিক প্রণয় নয়, বন্ধুত্ব কিংবা পরিচিত ছিল মাধবীর। একই ভার্সিটিতে পড়তো তারা, সেই সুবাদেই। মাঝে 1 ইয়ারের গ্যাপ শুধু। সায়াম ভার্সিটি থেকে বের হলেই চাচার জোরে বেশ ভালো একটা চাকরি পেয়ে যায়। তারপর পরে বিয়ের প্রস্তাব রাখে সে। দিনটি ছিল শুক্রবার। চাকরি পাওয়ার আনন্দে ট্রিট দিবে জানায় সায়াম। মাধবীও খুশি হয়ে রাজি হয়ে যায়। মাধবী আবার সাজসজ্জা প্রিয় যুবতী, তাই বেশ ভালোভাবে তৈরি হয়েই রওনা হয়। রেস্টুরেন্টে ঢুকেই সায়ামের হাতে নিজের কিনে আনা উপহারটা তুলে দিয়ে বলে, অভিনন্দন আপনাকে। আল্লাহ আরও সফল করুক আপনাকে জীবনে। সায়াম মাথা ঝাঁকিয়ে সায় জানায়। মাধবী নিজের হাত গিফট বক্স থেকে সরিয়ে নিতে লাগলেই সায়াম হাত ধরে ফেলে তার। মাধবী জিজ্ঞেসু দৃষ্টিতে তাকায়। সায়াম আলতো হেসে শুধায়, ভার্সিটিতে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। তোমার কাজল রাঙা চোখ আমায় এমন মায়ায় আটক করেছে যে ছুটতে পারিনি। তবে সাহস হয়নি কখনো ভালোবাসি বলার। মধ্যবিত্ত বেকার ছেলে ছিলাম বলেই কিনা এখন চাকরি হয়েছে, জোরটাও একটু বেড়েছে, তাই তোমায় নিজের করে নিতে চাই। বিয়ে করবে আমায়? মাধবী আড়ষ্ট হয়ে পড়ে। কোনো শব্দ উচ্চারণ ছাড়াই বড় বড় পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। সেও সায়ামকে পছন্দ করে, কিন্তু হুটহাট সব বন্ধুদের সামনে প্রপোজ করায় হতবিহ্বল সে। পরদিন ভার্সিটিতে গেলে সায়াম পুনরায় জানতে চায় তার উত্তর। সেবার কোনো ভনিতা ছাড়াই হ্যাঁ বলে দেয় সে। মাধবী নিজের ভাই রায়ামের সাথে বেশ ফ্রি, তাকে সব জানায় সে। বোনের মত আছে দেখে আর দ্বিমত করে না, কিন্তু ঝামেলা হয় সায়ামের পরিবার থেকে। রত্না রায়হান কিছুতেই বাপ মা মরা এতিম মেয়েকে পুত্রবধূ করতে রাজি নন। সায়াম বহু চেষ্টার পরও ব্যর্থ। মাধবী বিষয়টা বুঝে সায়ামকে আবেদন করে, তুমি তোমার মায়ের পছন্দ মতো বিয়ে করে নাও, আমাকে ভুলে যাও। আমরা এক হর নয়। সায়ামকে আর কিছু বলার সুযোগ দেয় না মাধবী, কল ডিসকানেক্ট করে দেয়। পরদিন সকালে সায়াম হুট করেই কল করে শুধায়, আমি তোমার জন্য কাজী অফিসে অপেক্ষা করছি, তুমি যদি না আসো কসম মায়ের, গলায় ফাঁস দিব আমি। মাধবীর প্রেমে কাতর যৌবনার হৃদয়, প্রেমিকের ডাক কি করে উপেক্ষা করতে পারে। পরনের কাপড়েই চলে যায় সে। কি তারার সহিতই না সেদিন রেজিস্ট্রি পেপারে সাইন করেছিল এবং করেছিল সায়াম। ভাবখানা এমন যে একটু দেরি হলেই যেন মাধবী ছুটে পালাবে, অথচ পালিয়েছে আজ সে নিজেই। সায়াম থাকতো একা ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে, সেখানে তাকে উঠিয়েই নিজ পরিবারকেও মাধবীর পরিবারকে জানায়। রাইম খুব সহজেই মেনে নিয়েছিল তার সম্পর্ক, মানেনি সায়ামের মা রত্না রায়হান ও তার পরিবার। ছেলের মুখের দিকে তাকিয়েই যেন সহ্য করে নিয়েছিলেন তিনি মাধবীকে। তবে গ্রাম থেকে যখন আসতেন তখন সায়ামের আড়ালে আজে বাজে কথা বলতে কোনো বাদ রাখেননি। মাধবী চুপচাপ সহ্য করে নিত, কয়েকদিনের মেহমান ভেবে। এর মাঝে সায়ামকে অনেক বুঝিয়ে শিক্ষিকার চাকরিটা করে মাধবী সময় কাটাতে। বলতে গেলে সব মিলিয়ে ভালোই চলছিল মাধবীর সংসার।
ঝড় আসে যখন বিয়ের 3 বছরের মাথায় সায়ামের বাবা মারা যান, কারণ তখন রত্না রায়হানের স্থায়ী ঠিকানা হয় মাধবীর সংসারে। সেই থেকেই কত রকম ঝগড়া সায়াম ও তার মাঝে। হবেই না বা কেন? রত্না রায়হানের আগমনের পর থেকে এক দণ্ড একাকী কথা বলতে পারেনি সায়ামের সাথে। তার উপর প্রতিনিয়ত সায়ামের কানে তার নামে বিষ ঢালা তো আছেই। সবকিছু মানিয়ে নিয়ে স্বামী সন্তান নিয়ে চলছিল মাধবীর সংসার। এর মাঝেই রত্না রায়হান অসুস্থ হয়ে শয্যাশয়ী হন। সেই অবস্থায় এমন এক অন্যায় আবদার করা হয় যে তা কিছুতেই মেনে নিতে পারে না মাধবী। রত্না রায়হানের বোনের মেয়ে নাতাশা দেখতে অমায়িক সুন্দরী হলেও বিয়ে হচ্ছে না তার বহু আগে থেকেই। অসুস্থ অবস্থায় ছেলের হাত ধরে মিনতি করে বলেন, আমার ভাগ্নি আর বোনটারে বাঁচা, তুই বাঁচান, ওরে বিয়ে কর, না হলে এমনিই বাপ ছাড়া মেয়ে, মা মইরা গেলে কুল ছাড়া হয়ে কই যাইব। মাধবী এমন কথা শুনেই তেতে উঠে প্রতিবাদ করে। স্যাম কোনো কথাই বলেনি সেদিন। এরপর রত্না রায়হান নিজের কথা মানানোর জন্য অনশন ব্রত করেন। স্যামও খানিক খোশমদি করে রাজি হয়ে যায়। মাধবীও বলে দিয়েছিল সেই বিয়ে কিছুতেই মেনে নিবে না। স্যাম মাধবীকে না বলেই তালাকের ব্যবস্থা করে ফেলে। জানতেই যেন মাধবীর মাথায় আকাশ ভেঙে পড়ে, তবুও নিজেকে সামলে নেয় সে, কারণ মায়েদের ভেঙে পড়তে নেই, না হলে নারী ছেঁড়া সন্তান ছন্নছাড়া হয়ে পড়ে। নিজের অতীত ঘাঁটতে ঘাঁটতেই শব্দ করে এক শ্বাস ফেলে মাধবী। বিড়বিড়ায়, সকল অন্যায় হয়েছেও আমার সাথে, অন্যায়কারীও আমি। বাহ, কি বিচার তোমার সমাজ ব্যবস্থা। মাগরিবের নামাজ পড়ে আয়াসকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন লতা বেগম। গতকাল কল্যাণীর মা তথা তার বেআইন এসেছিলেন। তার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করেই খোঁচা দিয়ে বসেন। বাহ, আরামে বসে পরের রুচি কত খেতে পারেন আপনি বেআইন? ওজন তো আগের চেয়েও 20 কেজি বাড়ছে লাগছে। পুত্রবধূর বাড়ির লোক থেকে ওজন নিয়ে খোটা শুনে লজ্জায় লতা বেগমের যেন মরি মরি অবস্থা হয়ে গিয়েছিল। তাই ঠিক করেছেন, যতই ডাক্তার বলুক 1 ঘন্টার বেশি হাঁটতে না, যতই প্রেশার লো থাকুক বা হাঁটুর ব্যথা বাড়ুক, কিন্তু তিনি রোজ কম করে হলো 3 ঘন্টা তো হাঁটবেনই। মাধবীও বাচ্চাদের নিয়ে হাঁটতে এসেছে। আজ আয়েশকে পড়াতে হবে না, খালি সময় আছে। ঘরবন্দি থাকতেও ভালো লাগছিল না, তাই বের হয়েছে। এমন সময় চোখাচোখি হয় লতা বেগমের সাথে। নারীটির সাথে সাথে দৃষ্টি নত করে ফেলেন। না জেনে বিচার ও মন্তব্য করাই বেশ ভালোই লজ্জিত তিনি। ক্ষমা চাইতেই মন চাচ্ছে, কিন্তু কোনো এক বাধাই চাইতেও পারছেন না। মাহির ও মিহরিমা আয়েশের কাছে ছুটে চলে যায়। সাথে সাথে বাচ্চাদের দিকে এগিয়ে আসে মাধবী। লতা বেগমের আড়সটা দেখে সেই বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? লতা বেগম আমতা আমতা করে জবাব দেন, ওয়ালাইকুম আসসালাম। আসি তো যেমন তেমন, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করো, আমি না জেনে। ইটস ওকে আন্টি, আমি বুঝেছি আপনি বুঝতে পারেননি। আপনি এমন লেংড়িয়ে হাঁটছেন কেন? আর বলো না, বয়স হয়েছে, হাঁটুর ব্যথাও বেড়েছে, আরও কত রকম রোগ যে হবে বয়স বাড়ার সাথে সাথে। আর বড়জোর কয়দিনই বা বাঁচবো, তারপর তো ওই কবরেই ঠিকানা। এভাবে বলবেন না, কে কতদিন বাঁচবে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হতেও তো পারে আরো বহু বছরের হায়াত বাকি আপনার। মা, তোমার কিছু লাগলে কোনো প্রয়োজনে বা বিপদে আমাকে বলতে কোনো বাধা বোধ করবে না। তুমিও আমার মেয়ের মতোই। জানো, তোমার আঙ্কেলের খুব মেয়ের শখ ছিল। তিনি বলতেন, বাপ মায়ের সবচেয়ে আপন নাকি মেয়েরাই হয়। জয় হওয়ার পর বারবার চাইতেন আর একটা বাচ্চা নিতে। আমার কথা ছিল, এক সন্তান থাকলে তার সব শখ আহ্লাদ পূরণ করতে পারবো। আর মেয়ে ছেলে কোনো কথা না, নৈতিকতা শেখাতে পারলে এমনিই। কিন্তু আজ বুঝি তোমার আঙ্কেলের কথার মূল্য। এখন মনে হয় যদি একটা মেয়ে থাকতো, তবে আর কিছু না হোক কথা বলার সঙ্গী তো মিলত। মাধবীর কেন যেন মনে হলো এই গোমরামুখ মানুষটির গম্ভীর আচরণের আড়ালে লুকিয়ে আছে বহু চাপা কষ্ট। সে নিজেও তো কষ্ট আড়াল করতে আর বাঁচার তাগিদেই শক্ত হয়েছে। এই সমাজে নিজের কষ্ট দেখালে দুটো দৃষ্টি দেখতে পাওয়া যায় মানুষের। এক দলের দৃষ্টিতে তা হয় দুর্বলতা, আর এক দলের দৃষ্টিতে তা হয় লোক দেখানো অশ্রু। সে লতা বেগমের হাতে হাত রেখে আশ্বস্ত করে শুধায়, মাত্রই তো বললেন আমি আপনার মেয়ের মতন, কোনো দরকার হলে আপনাকে বলতে। সুতরাং আপনিও আপনার সব কথাই মেয়েকে বলতে পারেন বিশ্বাস করে।
দুজনের মাঝে আরো বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। এশার আজান পড়তেই মাধবী বাচ্চাদের নিয়ে ঘরে ফিরে যায়। লতা বেগম আপন মনেই বিড়বিড়ান, এমন মেয়ে পেয়েও যারা ফিরিয়ে দিয়েছেন তাদের মতো দুর্ভাগী আর একটাও নেই। মাধবীর সাথে লতা বেগমের সম্পর্ক বেশ ভালো হয়েছে। লতা বেগম এখন প্রায়শই মাধবীর বাড়িতে আসে। মাঝে মাঝে মাহিন এবং মিহির আমাকেও মাধবীর অনুপস্থিতিতে সামলান তিনি। তবে মাধবীর মন একটু সন্দিহান লতা বেগমকে নিয়ে, কারণ লতা বেগমের আড়ালে কল্যাণী বদনাম করা থেকে বাদ যায় না। বাচ্চাদের নিয়ে সবেমাত্র স্কুল থেকে ফিরেছে মাধবী। নিজের অ্যাপার্টমেন্টে না ঢুকে লতা বেগমের অ্যাপার্টমেন্টের দিকে অগ্রসর হয়। আয়াসের ক্লাস টেস্ট হয়েছে আজ, কিন্তু আয়াস স্কুলে যায়নি। এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই যাচ্ছে সে। তিনতলায় যাওয়ার সিঁড়িতে উঠতেই কল্যাণীর চেঁচামেচির শব্দ শ্রবণগত হয়। কিছুটা অপ্রস্তুত হয় সে, যাবে নাকি যাবে না ভাবতে ভাবতে ফ্ল্যাটের প্রবেশদ্বারের সম্মুখে এসে দাঁড়ায়। দরজা লক করা না, তবে ভেড়ানো। অবচেতন মনেই ভিতরে চোখ রেখে সে দরজায় ফাঁক দিয়ে দেখতে পায় লতা বেগম মাথা নত করে বসে আছেন সোফাতে। কল্যাণী আঙুল উঁচিয়ে শাসিয়ে যাচ্ছে, আমার ছেলেটার আজকে ক্লাস টেস্ট, আর আপনি কি না ওকে স্কুলে না নিয়ে যেয়ে নাক ডেকে ঘুমাচ্ছিলেন? এত এত খান ছেলের টাকায় নাতির সামান্য এটুকু কাজ করতে পারেন না? লজ্জা নাই আপনার? আপনার পেছনে যেই টাকা যায় আমাদের, সেই টাকা অন্য বুয়াদের পেছনে খরচ করলে জান প্রাণ দিয়ে বাসার সব কাজ করত। লতা বেগমের চোখ ভিজে যাচ্ছে বারবার, তবুও তিনি একটা টু শব্দও করছেন না। কাল রাত থেকেই গায়ে জ্বর তার, বেড়েছে হাঁটু আর কোমরের ব্যথা। তিনি আগেই বলেছিলেন কল্যাণীকে আজ যেতে পারবে না, তবুও কল্যাণী নিজের মতো শুনিয়েই যাচ্ছে। শেষে আর চুপ থাকতে না পেরে বললেন, আমি তো রাত্রেই তোমাকে বলেছিলাম বৌমা, আমি যেতে পারবো না তোমাকে নিয়ে যেতে। যা তা জ্বর আপনার, নাটক করেন আমার সাথে। আমি কেন নিয়ে যাব? আপনাকে বিনা পয়সায় খাওয়াই কি আমি গাধা খাটনি দিতে? পাশ থেকে জয়ও সায় জানিয়ে শুধায়, আহ মা, কথা বাড়াচ্ছ কেন? দোষ তোমার, মেনে নাও না। অনেক দোষ আমার, মা হয়েছি, শাশুড়ি হয়েছি, দোষ তো সব আমারই, এখন কি পায়ে ধরবো? আর কিছু শুনল না মাধবী। মিহিরামা ও মাহিনকে নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়ল। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার তৈরি করতে লেগে পড়ে সে। হুট করে মনে পড়ে গেল জয়ের কথা, যাকে কাল অবধি আদর্শ স্বামী মানত সে। হতাশ বোধ করল, মনে মনে বলল, আমি তো ওনাকে কত ভালো ভাবতাম, উনি তো দেখি সায়ামের চেয়েও আরো বড় সাপ। নিজের রক্ত জন্মদাত্রীকেও যে ছোবল দিচ্ছে। কল্যাণী মনে মনে খুশি হচ্ছে স্বামীর এমন ব্যবহারে, কিন্তু একবারও ভাবছে না যে তার জন্য নিজের জন্মদাত্রীকে ছোবল দিতে পারে সে অন্য কারোর জন্য তাকে কত কি করতে পারে। লতা বেগম নিজের ঘরে উদাস মনে বসে আছেন। আয়াস মলিন মুখে দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে। দাদি, আই অ্যাম সরি, আমার জন্য তোমাকে আজ বকা খেতে হলো। না দাদু, তোমার কোনো দোষ নেই, দোষ আমার ভাগ্যের। তোর দাদির জন্য খারাপ লাগে তাই না রে? দাদির চোখে চোখ রেখে মাথা ঝাঁকায় ছোট্ট আয়াস। তা দেখে আরও আদুরে ভঙ্গিতে মাথায় বেলি কেটে দেন তিনি। তুই যখন বড় হবি ওদের আচ্ছা মতো শাস্তি দিবি, ওদের বোঝাতে ভুলবি না তোর দাদি কত কষ্ট সহেছিল। আয়াস লতা বেগমের ভারী কথার মানে অত বুঝলো না, শুধু বুঝলো বড় হলে দাদির সাথে মা বাবা যেমন করে মা বাবার সাথে তারও তেমনই করতে হবে। বাহ বাহ, এখনো বিছানায় পড়ে থাকা হচ্ছে? তার নাস্তা কি আপনার মৃত জামাই এসে বানাবে? বৌমা, মুখ সামলে কথা বলো। নিজের কবরবাসী শ্বশুরের সম্পর্কেও এমন কথা বলতে তোমার গায়ে বাঁধলো না? বারে শ্বশুর, হারামি একটা, না হলে নিজের সম্পত্তির ভাগ কেউ ভাই বোনদের দেয়? কথাটা উচ্চারণ করতেই তেড়ে এসে তার গালে ঝড়ের গতিতে চোয়াল লাগান লতা বেগম। তার চোখ জোড়া থেকে যেন অগ্নিকুণ্ডলী বের হচ্ছে। মেয়ে আমাকে অনেক বলেছ, সহ্য করেছি। আমার ফ্রেস্তার মতো স্বামীকে নিয়ে আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব মেয়ে। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কল্যাণী। অতপর এক পলক অগ্নিদৃষ্টি নিয়ে লতা বেগমকে দেখে গটগট করে নিজের ঘরে চলে যায়। দীর্ঘশ্বাস ফেলেন লতা বেগম। তিনি জানেন তার কাজের পরিণাম খুব খারাপ কিছুই, তবুও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। যথারীতি মাধবী বাচ্চাদের নিয়ে সন্ধ্যার পর পড়াতে যায়।
যেতেই দেখে দরজা খোলা। দুটি ট্রলি ব্যাগ পড়ে আছে দরজার সামনে। দরজায় দাঁড়িয়ে কল্যাণী ফুঁফিয়ে ফুঁফিয়ে স্বামীকে শুধাচ্ছে, তোমার মা আজ আবার আমার গায়ে হাত তুলেছে, বলেছে বাড়ি ছেড়ে চলে যেতে। আমি থাকবো না তোমার মায়ের সাথে এক বাড়িতে। মা, এসব কি শুনছি? তুমি কল্যাণীর গায়ে হাত লাগিয়েছ কোন সাহসে? যেই সাহসে তোমার স্ত্রী আমার স্বামীকে গালি দিয়েছে সেই সাহসেই। দৃঢ়তা লতা বেগমের কথাবার্তায়। মানে? লতা বেগম ধীর কণ্ঠে বলেন, গোটা ঘটনা। জয় জিজ্ঞাসু দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকায়। তা দেখে আরো জোরে জোরে কেঁদে দেয় কল্যাণী। স্ত্রীর ক্রন্দনরত চেহারা আর কান্নার শব্দ দুটোই পুরুষের উপর দাসত্ব করার মূল হাতিয়ার। এবারও এই হাতিয়ারের আঘাত থেকে রক্ষা হয় না জয়ের। মা, ওর না হলে একটা কথা বলেছেই, তাতে তুমি এমন করবে? এটা তোমার অন্যায় হয়েছে। তার মানে কি যা ইচ্ছে করবে, বলবেই? কান খুলে শুনে রাখো, ও যতবার এমন বেয়াদবি করবে ততবার এমন ফলাফলই পাবে। তেতে ওঠে কল্যাণী। আমি থাকবো না এই বাড়িতে তোমার মায়ের সাথে। আমার কাবিনের টাকা দাও, ছেলে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোমাকে তালাক দিব আমি। শুকনো ঢোক গিলে জয়, দেখো মা, আমি তোমার জন্য নিজের সংসারে আগুন লাগাতে পারবো না। আমার বাসায় থাকতে হলে আমার স্ত্রীর মন মোতাবেক তার কথা শুনেই থাকতে হবে। লতা বেগমের চোখ জোড়া ভার হয়ে ওঠে মেঘের আগমনে। ব্যথিত হন তিনি অত্যন্ত। ছেলের থেকে এত বড় কথা কোনো মায়েরই কাম্য নয়। না হলে কি আমাকে বের করে দিবি? কারণ আমি এমনই করব। আমি থাকবো না আর এ বাড়িতে জয়। হয় তোমার মাকে বলো এখনই বাড়ি থেকে বের হতে, না হয় আমি চলে যাচ্ছি। পা বাড়াতে অগ্রসর হয় কল্যাণী। জয় তার হাত ধরে আটকায়। তুমি এখন আমার বাসা থেকে বের হও মা। লতা বেগম বিস্ফারিত নয়নে তাকান। জয়ের চোখে মুখে মায়ের জন্য বিতৃষ্ণা। এর মাঝেই লতা বেগমকে দরজার বাহিরে ধাক্কা দেয় কল্যাণী। তিনি পড়ে যেতে নিলে মাধবী ছুটে এসে তাকে ধরে। আপনাদের মধ্যে সামান্যতম মানবিকতা নেই? একজন বয়োজ্যেষ্ঠ অসুস্থ মানুষের সাথে এমন ব্যবহার করছেন? তোমার এত মায়া লাগলে তুমি নিয়ে যাও না। এই মহিলাকে আমি কল্যাণী আর আমার সংসারে রাখছি না। আপনি ভুলে যাবেন না, সংসারটা আগে ওনার, তারপর আপনার। ওনার বাড়িতে আপনি ওনার ছেলের বউ হয়ে এসেছেন, উনি আপনার বাড়িতে যাননি। আপনার নিজেরও একখানা ছেলে আছে জয় সাহেব, আর কল্যাণী আপা আজ যেই বীজ বুনছেন কাল তার ফল পেতেও তৈরি থাকুন। আর আপনি কি বের করে দিবেন? আমি আন্টিকে নিয়ে চলে যাচ্ছি, চলুন আন্টি। মাধবী এবং মাহির ও মিহিরামা লতা বেগমকে ধরে চলে যেতে শুরু করে। মাধবীর কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে কল্যাণী। যা যা, দেখবো নে কয়দিন খাওয়াতে পারস এই বুড়িরে। নিজেই জামাইয়ের ভাত খাইতে পারিস নি? শাশুড়ি ওই দিন আইসাও গালাগালি করে গেছে। আবার বড় বড় কথা। আর টিউশনি বন্ধ, এই মাসের বেতনও পাবি না শালি। মাধবী কানে তুলে না কোনো কথাই চুপচাপ নিজের অ্যাপার্টমেন্টে চলে যায়। চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ঢুকে লতা বেগমকে বিছানায় বসায়, পানি এগিয়ে দেয়। আমি তো কল্যাণী আপাকে তার নামের মতোই ভালো মনে করেছিলাম। এই মহিলা দেখি নামেই কল্যাণী, কাজে একদম অকল্যাণী। আপনার ছেলেটাও কেমন, একদম মাই। গালি দিয়েই দাঁত দিয়ে জিভ কাটে মাধবী। আমি আসলে এভাবে বলতে চাইনি। লতা বেগম ম্লান হাসেন। বীর বেতান। সব আমার কপালের দোষ, কপালের। কিন্তু তোমরা কি করে রাখবে আমাকে? তোমাদেরই তো কত আর্থিক সমস্যা। আপনি হাতি ঘোড়া খাবেন না আন্টি, আমাদের সাথে ডাল ভাতই না হয় খাবেন। লতা বেগম কৃতজ্ঞ চিত্তে মাধবীকে দেখেন। তার মনে পড়ে যায় 21 বছর আগের সেই ঝড়ের রাতের কথা। এক মা ছেলে ছোট্ট 2 কামরার টিন শেড বাসায়। গা কাঁপিয়ে জ্বর উঠেছিল সেবার জয়ের। সারা রাতে জেগে মাথায় জল ঢেলেছেন আর তসবিহ হাতে কেঁদেছেন। সুস্থ হওয়ার পর ছেলেকে জড়িয়ে ধরে হাজারটা চুমু খেয়ে আবেদন করেছিলেন, খোকা আমাকে ছেড়ে যাস নে কখনো, আমি থাকতে পারবো না তোকে ছাড়া। জয়ও মাকে জড়িয়ে ধরে ওয়াদা করেছিল, আমি কখনো ছেড়ে যাব না মা তোমাকে, কখনো না। সেদিনের 21 বছর পর আজ সেই ওয়াদাকে ঘাস ফুলের ন্যায় পিষে দিল জয়। মায়ের প্রয়োজন আর মূল্য কি তবে শুধু বড় হওয়া অবধি? আজ তো জয় মেতে উঠেছে নিজের নব আপনজনদের নিয়ে। অতীত মনে করেই ফুফিয়ে কেঁদে উঠলেন লতা বেগম। মাধবী বুঝল না কোন ভাষায় নারীটিকে সান্ত্বনা দিবে। সে চুপচাপ জড়িয়ে ধরল লতা বেগমকে। লতা বেগমও সন্তানের দেওয়া শোকে পরম মমতায় জড়িয়ে ধরলেন মাধবীকে।
যে কেউ দেখলে বলবে তারা মা মেয়ে। সন্ধ্যার পর লতা বেগম মাধবীকে নিয়ে লতা বেগমের বাসায় যায়। তার সব কাপড় চোপড়, প্রয়োজনীয় জিনিস, কাগজপত্র নিয়ে আসেন। কল্যাণী মাধবীকে দেখে ভেঙচি কাটে, বীর বেড়ায়, তোদের পীড়িত আমি ছুটবই, আর মাধবী তোর আমি এমন অবস্থা করব না, খালি দেখিস। শান্তিতে কেটে যায় মাধবী ও লতা বেগমের পরের দুদিন। মাধবী আরও ৩-৪টি বাচ্চার টিউশনি নিয়েছে। লতা বেগম এখন বাচ্চাদের সামলান বলে মাধবী নিশ্চিন্তে যেতে পারে কাজে। এছাড়া ঘরের বাদবাকি কাজ লতা বেগম করতে চাইলেও মাধবী নিজেই তা সবার ওঠার আগে শেষ করে স্কুলে যায়। বিপদ আসে ২ দিন বাদে। বাড়িওয়ালা ফোন দিয়ে জানায়, তোমাকে এখানে রাখা যাবে না, তুমি সামনের মাসেই বেরিয়ে যাবে। কেন চাচা, কি ভুল করেছি আমি? তুমি জানো না কি ভুল করেছো? তুমি কল্যাণের সংসার ভাঙতে চেষ্টা করেছো ওর শাশুড়ির সাথে মিলে। তুমি ওর জামাইকে তোমার দিকে ছি, আমার তো বলতেই লজ্জা লাগছে। না চাচা, এসব মিথ্যে। বিশ্বাস না হলে লতা আন্টিকে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সামনের মাসের ১ তারিখের আগে বাড়ি খালি চাই। আর হ্যাঁ, অ্যাডভান্সের টাকা দিব না আমি, ভুলেও যাবে না। কল ডিসকানেক্ট করে দেয় বাড়িওয়ালা। মাধবীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বাচ্চাদের স্কুলে ভর্তি করা লাগবে, মাসিক খরচ আছে। সে কি করে এখন কোনো বাসা খুঁজবে? আবার নতুন বাসার অ্যাডভান্সের টাকাই বা দিবে কোথা থেকে? তার উপর জিনিসপত্র নেওয়ার ভ্যান ভাড়া তো আছেই। মাধবীর রক্তশূন্য মুখখানা দেখে চিন্তিত হয়ে পড়েন লতা বেগম। তিনি কাঁধে হাত রাখতেই তাকে জড়িয়ে ধরে ঝরঝরিয়ে কেঁদে দেয় মাধবী। কি হয়েছে মা, কাঁদছো কেন? আমাকে বলো। মাধবী ফুপিয়ে ফুপিয়ে সব খুলে বলে। চমকিত হন লতা বেগম। কল্যাণী মিথ্যেবাদী, প্রতারক, খারাপ তিনি জানতেন, তাই বলে এতটা অমানবিক? সাথে সাথে জয়কে মাধবীর ফোন থেকে কল করেন তিনি। খানিকটা সময় রিং হওয়ার পর জয় কল রিসিভ করে। হ্যালো, আমি তোর মা লতা বলছি। তোর বউ এসব কি বলেছে মাধবীর বাড়িওয়ালাকে? তাড়াতাড়ি ওকে বল সত্য স্বীকার করতে বাড়িওয়ালার কাছে। কি বলেছে ও চাচাকে? লতা বেগম একে একে লতার সকল মিথ্যে বচন তুলে ধরে। মা, এটা তোমাদের ঝামেলা, আমার কিছু করার নেই। তুমি আর ওই মহিলা কল্যাণীর কাছে যে ক্ষমা চাইলেই তো হয়। কল্যাণী মেয়ে কিন্তু খারাপ না, ঠিকই ক্ষমা করে দেবে। আচ্ছা বাই, বারবার ফোন দিও না। লতা বেগম খানিক সময়ের জন্য অসাড় হয়ে যান। পরক্ষণে কঠিন এক সিদ্ধান্ত নেন। মাধবীর হাত ধরে বলেন, আমার সাথে এক জায়গায় যেতে হবে তোমার মাধুমা, চলো। মাধবী কন্দনরত চেহারায় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান। তিনি ইশারায় আশ্বস্ত করেন তাকে। বিকেল গড়াতেই পুলিশের গাড়ি সাইরেন তুলে এসে হাজির অ্যাপার্টমেন্টের সামনে। সাইরেন শুনে জানালা দরজা দিয়ে বাহিরে উকি দেয় আশেপাশের সকলে। বাসার বেল বাজতে দরজা খুলে কল্যাণী। চোখের সামনে পুলিশ দেখে হচকচিয়ে যায় সে। ডাকতে শুরু করে জয়কে। জয়ও বাহিরে এসে পুলিশ দেখে বেশ ঘাবড়ে যায়। আপনি কি মিস্টার জয় সামিয়ান? জি, আমি। কোনো সমস্যা স্যার? আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছেন আপনার মা লতা বেগম। আপনি নাকি তার ফ্ল্যাট আত্মসাৎ করে থাকছেন। কি? ওনার এত বড় সাহস? ক্ষুব্ধ হয়ে ওঠে কল্যাণী। হ্যাঁ, আমার সাহসটা বড়ই বড় বৌমা। দেখছেন তো অফিসার সাহেব কেমন আচরণ পুত্রবধূর আমার সাথে। জয় ধমক দিয়ে ওঠে কল্যাণীকে। তুমি চুপ করো না কল্যাণী, আমি কথা বলছি না। আপনার এই মুহূর্তে বাড়ি ছাড়তে হবে মিস্টার জয়। আরে মশাই, এটা পারিবারিক সমস্যা, আমার মা বৃদ্ধ মানুষ। কি বুঝতে না কি করে ফেলেছে, তাতে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। মা, তুমি ভিতরে আসো, আমরা কথা বলি। আমি কোনো কথা বলতে চাই না অফিসার। আপনার সামনে আমি জনাব জয়কে 2 দিনের সময় দিলাম, এর মধ্যে যেন আমার বাসা খালি করে দেয়। শুনেছেন তো আপনি জয়, এর বিপরীতে কিছু হলে আমরা স্টেপ নিতে বাধ্য হব। পুলিশ অফিসার আরও কিছুক্ষণ কথা বলে চলে যান। তিনি যাওয়ার পর জয় বহুবার চেষ্টা করলেও লতা বেগম তাকে কথা বলার সুযোগ দেন না। গটগট করে চলে যান। ঘরে ঢুকতেই মাধবী তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আন্টি, আপনি আমার জন্য নিজের সন্তানদের সাথে, আপনার ঋণ আমি কি করে শোধ করব? এই পাগলি মেয়ে, তুই কি পড় নাকি? তুই আমার শেষ বয়সের মেয়ে, অতি প্রিয়। আমি নিজের মাকে দেখিনি সামনাসামনি। আমার মা হয়তো বেঁচে থাকলে তোমার মতোই হতো আন্টি। সরি, তোমাকে তুমি করে বলে ফেললাম। কিসের সরি আর আন্টি? হ্যাঁ, আমাকে তুমি করে মামনি বলেই ডাকবি তুই। একবার মামনি বল না মাধুমা। মামনি, মামনি। আরো শব্দ করে কেঁদে দেয় মাধবী।
কাঁদিস না মা, আমাদের এখন অনেক পথ যাওয়া বাকি। মাধবীলতা গাছ যেমন বড় হয় তেমনই আমাদের নিজেদের করতে হবে। সবাই যাতে অনুপ্রেরণা পায় মাধবীলতার গল্প থেকে। সায় জানায় মাধবী। পরম মমতায় মাধবীকে জড়িয়ে ধরে লতা বেগম। কেটে গেছে 7টা বছর। লতা বেগম ও মাধবীকে আজ পুরস্কৃত করেছেন দেশের সুনামধন্য এক এনজিও। লতা বেগম ও মাধবী একে অপরের ঢাল ও প্রেরণা হয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে জীবনে। তাদের একটা সংস্থা ও ব্যবসা আছে, যার দ্বারস্থ গৃহবধূ বা অল্পবয়স্ক নারীদের আশ্রয়, কাজ এবং অনুপ্রেরণা দেওয়া হয় নিপীড়িত শাশুড়ি ও বয়স্ক মা সমাজকেও। পুরস্কার হাতে মাধবী ও লতা বেগম বাড়ি ফিরছে নিজেদের প্রাইভেট কারে চড়ে। ভাবছে নিজের অতীতের কথা, অতীত জুড়ে থাকা মানুষগুলোর কথা। সায়াম ও মাধবীর তালাক হয়ে গিয়েছে আরও 6 বছর আগে। সেখান থেকে প্রাপ্ত টাকাতেই আজকের এই ব্যবসা তাদের। ওই ঘটনার পর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল জয় এবং কল্যাণীও। এরপর আর কারো সাথেই যোগাযোগ হয়নি, কখনো পিছন ঘুরে তাকাননি তারা। আজ সমাজের সকল মাধবী আর লতা বেগমদের জন্য উৎকৃষ্ট উদাহরণ মাধবীলতার যাত্রা। খোঁজখবর না নিলেও চেনা পরিচিত লোকদের থেকে ভাষা ভাষা খবর ঠিকই পেয়েছেন তারা। অন্যায়কারীরা ভালো নেই। জয় এক নারী বিয়ে করে ঘরে তুলেছে কল্যাণীকে রেখে, তালাক দেয়নি যদিও। সায়েমের মা বিয়ের আগ মুহূর্তে জানতে পারেন নাতাশার শারীরিক মেলামেশা ছিল বিভিন্ন ছেলের সাথে, এজন্যই বিয়ে হচ্ছিল না তার। ফলাফল স্বরূপ নাতাশা ও সায়েমের বিয়ে হয়নি। সায়েম আজও একাকিত্বে ভোগে। কোনো বাবা মাই তার সাহস করেনি নিজের মেয়ে তার হাতে তুলে দেওয়ার। অরণি ও রাইমের তালাক হয়েছে, কারণটা জানা নেই মাধবীর, জানার ইচ্ছেও নেই। সে নিজের জীবনকে সফল করা নিয়ে ব্যস্ত। কে কি করছে জানার আগ্রহ নেই। পরন্ত বিকেলের মুগ্ধকর মুহূর্তে মাধবীলতা বেগমের হাতে হাত রেখে বিড়বিড়ায়, আমার মাধবীলতা, আমাদের ঘুরে দাঁড়াতে কোনো পুরুষের প্রয়োজন পড়েনি। আমরা প্রমাণ নারী নারীর শত্রু নয়, হতে পারে একে অপরের শক্তির উৎস। আমরা একে অপরের ঢাল হয়েই সফল।